Welcome back to my channel ভার্গব স্যার। সুপ্রিয় দর্শকবৃন্দ এবং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে EMRS 2025 এর যে আপকামিং এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশনের কিছু টপিক আমি তোমাদের ডিটেইলস সিলেবাস ধরে ধরে পড়াবো। তো এখানে যে টপিকগুলো প্রথমে আসে সেটা হচ্ছে যে প্রথমে আমাদের পরীক্ষা হবে টায়ার 1। তো কি হচ্ছে টায়ার 1 আমাদের পরীক্ষা হবে। তো টায়ার 1 এ কি কি জিনিস রয়েছে সেটা আমি সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে পার্ট এ তে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 10টা কোশ্চেন থাকবে এবং টোটাল মার্কস হবে 10। এবং পার্ট 2 যেটা 2 নম্বর রয়েছে, টপিক 2 রিজনিং অ্যাবিলিটি, 15টা কোশ্চেন থাকবে, 15 নম্বর, মানে প্রত্যেক পার কোশ্চেনে 1 নম্বর করে থাকবে। এবং নলেজ অফ আইসিটি মানে কম্পিউটার টিচিং যেটা থাকছে সেখানে থাকছে 15টা কোশ্চেন এবং 15 নম্বর। টিচিং অ্যাপটিটিউড, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিচিং অ্যাপটিটিউড এটা হচ্ছে তোমার 30 নম্বর থাকবে, 30টা কোশ্চেন। এবং 5 নম্বর টপিক হচ্ছে ডোমেইন নলেজ। এখানে ডোমেইন নলেজে আমি বলে দিয়েছিলাম, এখানে নিচে দেখো ডোমেইন নলেজে A&B এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড পেডাগজি এন্ড কেস স্টাডি, মানে এখান থেকে তোমার কটা কোশ্চেন থাকবে 20টা। আর ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 এখান থেকে থাকবে তোমার 10টা কোশ্চেন। এবার তোমাদের বোঝার ব্যাপার হলো, আচ্ছা দাদা, যে এইখানে যে আবার ডোমেইন নলেজ বলা হয়েছে, কেস স্টাডি যে কথাটা বললে সেটা হচ্ছে তোমাদের সাবজেক্ট থেকে, প্রত্যেকটা নিজস্ব সাবজেক্ট, সেই নিজস্ব সাবজেক্টের উপর কেস এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড যে পেডাগজি এবং কেস স্টাডি এর ব্যাপারে যেগুলো কোশ্চেন হচ্ছে সেই কোশ্চেনগুলো তোমাকে দেবে এখানে ডোমেইন নলেজ এতে। এখানে তোমার 20 নম্বরের মার্কস। আর পার্ট বিটা হচ্ছে তোমার 10 নম্বর, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটা হলো। তার মানে এখানে কেস স্টাডি এটা এক প্রকার কি হচ্ছে টিচিং পেডাগজি, আর এটা হচ্ছে একটা টিচিং অ্যাপটিটিউড। মানে টোটাল মার্কস ভালো করে লক্ষ্য করো, টোটাল মার্কস কত হচ্ছে এখানে 60। তাহলে এই 60টা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে EMRS এর টায়ার 1 এক্সামিনেশনে। তারপরে যেটা বলছে জেনারেল ইংলিশ হিন্দি, এখানে 10, প্রত্যেকটা জেনারেল ইংলিশে 10, জেনারেল হিন্দিতে 10, তাহলে টোটাল কত হচ্ছে 20। এখানে তোমাকে কত পেতে হবে 8 পেতে হবে, মানে 40%। এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, মানে দুটো মিলে তোমাকে কত 8 পেতে হবে, 8 পেতে হবে। যদি তুমি 8 পাও তাহলেই তোমার কিছু এই বাকি টপিকগুলো তোমার খাতা চেক হবে। যদি তুমি এটা কোয়ালিফাই করতে না পারো তাহলে তোমার বাকি অংশগুলো দেখা হবে না, মানে তুমি টায়ার 1 পরীক্ষাটা পাসও করতে পারবে না। এবার এটা হলো তোমার এই টোটাল বক্স, এই টোটালটা কত হলো, তাহলে এখানে টোটাল 60 আর 30 40 100, তাহলে এখানে টোটাল হচ্ছে 120। তাহলে 120 মার্কসের एग्जाम হবে তোমার PGT তে। এবার কথা হচ্ছে এই 20 মার্কস কিন্তু মেরিটে যোগ হবে না। তাহলে মেরিট কি অনুযায়ী হবে 100 মার্কসের মধ্যে মেরিট আসবে, এখানে কাট অফ হবে এবং 10 গুণা, এবং কি হচ্ছে 10 গুণা ক্যান্ডিডেটকে তোমার টায়ার 2 এক্সামিনেশনের জন্য ডাকবে। এবার কথা হচ্ছে যারা টিজিটি এর জন্য পরীক্ষা দেবে তাদের কি করতে হবে, জেনারেল ইংলিশ 10 নম্বর, জেনারেল হিন্দি 10 নম্বর, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তুমি কি নিতে পারো আসামি, বাংলা, সংস্কৃত, উর্দু, আরবি, যে কোনো ভাষা নিতে পারো যেটা তোমার গেজেটে বলে দেওয়া হয়েছে, মানে অ্যাডভার্টাইজমেন্টে বলে দেওয়া হয়েছে। এবার এখানে কত হবে তোমার টোটাল পরীক্ষা হবে 30 মার্কসের ল্যাঙ্গুয়েজ টেস্টে। তাহলে এখানে তোমাকে কত হবে প্রত্যেকটাতে 8 করে, তার মানে তোমার কত পেতে হবে এখানে টোটাল 12 পেলে তোমার টিজিটির ক্ষেত্রে বাকি অংশগুলো চেক করা হবে কপি, আদারওয়াইজ চেক করা হবে না। তাহলে তোমাকে এখানে 12 পেতে হবে, তাহলে এটা কত হচ্ছে টোটাল 30, মানে এখানে তোমার 130 এর एग्जाम হবে কার টিজিটির ক্ষেত্রে 130 এক্সামিনেশন হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমাকে ল্যাঙ্গুয়েজটা এভাবে পড়তে হবে যে ল্যাঙ্গুয়েজটার ক্ষেত্রে তোমাকে জাস্ট কোয়ালিফাই করলেই চলে। এবার আমাদের KVS NVS AES এক্সামিনেশন হয়েছে, সেখানে কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে মেরিট তৈরি হয়। সুতরাং তোমাকে এখন থেকেই যদি ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি বা যার যেটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা নিয়ে পড়াশোনা করো, তাহলে তোমার KB NV NVS এবং AES এর জন্য প্রিপারেশন হয়ে যাবে। ফলে আমাদের একটা ভাইটাল রোল প্লে করছে ল্যাঙ্গুয়েজ স্কিল। ব্যাপারটা বোঝা গেল? এবার ব্যাপারটা হচ্ছে এখানে যে তুমি তো এই প্রত্যেকটা টপিকের জন্য প্রিপারেশন নিবে। এবার এখানে জিএ দেখো, জেনারেল অ্যাওয়ারনেস, আর এখানে কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, মানে 10
এখানে তোমার যে ব্যাপারটা হচ্ছে যে জিএ জেনারেল অ্যাওয়ারনেস মানে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড হতে পারে, নরমাল জেনারেল অ্যাওয়ারনেস হতে পারে, তোমাকে বেস্ট মেন কথা হলো এখানে 10 মার্কস থাকবে 10টা কোশ্চেন। এবার তুমি বলবে দাদা এখানে যে 10টা কোশ্চেন রয়েছে তাহলে এটা তো বিশাল সিলেবাস, কি কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপরে তোমার রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপর এই ধরনের যে সাবজেক্ট রয়েছে সেইগুলো সমস্ত টপিকের জেনারেল মানে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা জিনিস তোমাকে পড়তে হবে, সেখান থেকে 10টা কোশ্চেন আসবে। তাহলে আমার উদ্দেশ্য কি হবে দাদা, তাহলে আমি এটা জেনারেল অ্যাওয়ারনেসটা পড়বো কিভাবে? জেনারেল অ্যাওয়ারনেস ছেড়ে দাও, তোমার যেটা নরমাল আছে সেটাই ধরে রাখো। পারলে তুমি অফ টাইমে খাবার পরে যখন রিল্যাক্স করছো, মোবাইলটা না ঘেটে, তখন তুমি কি করবে? এই জেনারেল অ্যাওয়ারনেসটা হালকা করে দেখবে। 10টার মধ্যে 2-3টা এমনি পেরে যাবে, তাহলে খুব ভালো। 10 মধ্যে 2, 3 বা 4 চলেও আসতে পারে, আর না আসলে তো কোনো ব্যাপার নাই। আমার যেটা ভাইটাল কেস হচ্ছে রিজনিং অ্যাবিলিটি। রিজনিং অ্যাবিলিটি, নলেজ অফ আইসিটিসি, টিচিং পেডাগজি, আর এখানে 5 নম্বর, মানে এই 4টা টপিক, এই 4টা টপিক কত হচ্ছে তোমার? টোটাল 90 মার্কস। তাহলে তোমাকে টোটাল 90 মার্কসের মধ্যে মেরিট নিয়ে আসার চেষ্টা করতে হবে। রিজনিং অ্যাবিলিটি প্র্যাকটিস করলে হয়ে যাবে। নলেজ অফ আইসিটি এটাও 15 নম্বর, এটাও সহজ পাঠ, মানে তোমাকে পড়তে হবে টপিকগুলো। তারপর টিচিং অ্যাপটিটিউড আর ডোমেন, এইটা হচ্ছে সবথেকে ভাইটাল পার্ট। তাহলে আমি তোমাদের জন্য যে প্রিপারেশনটা করাবো সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড 4 এবং 5, ডোমেন, নলেজ এ এন্ড বি। এই টপিকটা পুরো সিলেবাস তোমাদের করাবো এবং ম্যারাথন ক্লাসও নিয়ে আসবো। এবং তারপরে আমি যে টপিক দুটো করবো, রিজনিং অ্যাবিলিটি, নলেজ অফ আইসিটি, এইগুলো থেকে তোমাদের প্র্যাকটিস করাবো। এইগুলো থিওরি ডিটেলস ক্লাস আমি নিয়ে আসবো না, কারণ এটা তোমরাই বেটার করে নিতে পারবে। জাস্ট শুধু প্র্যাকটিসের জন্য এটা নিয়ে আসবো। আর বাকি এগুলো তো আমি পুরো ডিটেলস করাবো। যদি তোমরা চাও যে না আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে আসবো, তাহলে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, এই 3টে টপিকই আমি তোমাদের জন্য কি করব? প্র্যাকটিস সেশন নিয়ে আসবো, ডিটেল ক্লাস নিয়ে আসবো না। যদি চাও তাহলে ডিটেল ক্লাসটা আমি কি নিয়ে আসতে পারি? বেঙ্গলিটা নিয়ে আসতে পারি, আর তোমার হিন্দিটা নিয়ে আসতে পারি, ইংলিশটা তোমরা নিজেরাই পড়ে নিবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই হলো আমার প্রিলিমিনারি মানে টায়ার 1 এক্সামিনেশন সম্বন্ধে ডিটেলস বলা। এইবার আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি টিচিং অ্যাপটিটিউড এবং ডোমেন নলেজটা তোমাদের খুব সুন্দরভাবে করাবো ধরে ধরে। তাহলে আমি কি কি করাবো সেই জিনিসটা তোমাকে বলে দিই। যে পার্ট 4 এ রয়েছে টিচিং অ্যাপটিটিউড, তাহলে টিচিং অ্যাপটিটিউডের যে সিলেবাস আমাদের যেটুকু অংশ রয়েছে এটুকু হচ্ছে মাত্র এইটুকু, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা পার্ট রয়েছে। তাহলে 8টা পার্টের মধ্যে টিচিং এর মেজার পড়তে হবে, ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, অবজেক্টিভস এন্ড বেসিক রিকোয়ারমেন্ট পড়তে হবে। টিচিং এর বেসিক রিকোয়ারমেন্ট কি আছে, মানে প্রাথমিক প্রয়োজনীয়তা কি রয়েছে, তারপর অবজেক্টিভ উদ্দেশ্য কি, টিচিং এর উদ্দেশ্য কি, লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, আচ্ছা শিক্ষার্থীর যে চরিত্র বা চরিত্রগুলো কি কি হবে, ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলো কি হবে সেগুলো পড়তে হবে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং, তাহলে কোন কোন উপাদান টিচিং কে প্রভাবিত করে সেইগুলো আমাদের জানতে হবে। মেথড অফ টিচিং, এই যে আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে টিচিং করার কি কি মেথড রয়েছে সেইগুলো সম্বন্ধে জানতে হবে। টিচিং এইডস মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, যেটাকে টিএলএম বলা হয়, মানে টিচিং করতে গিয়ে শিক্ষার্থীদের জন্য কোন কোন উপাদান কোন কোন ম্যাটেরিয়ালস ইউজ করলে টিচিং প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে ক্লাসের মধ্যে সম্পন্ন হবে সেটা পড়তে হবে। ইভালুয়েশন সিস্টেম, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে ইভালুয়েশন সিস্টেম কি কি রয়েছে, সেগুলোর বৈশিষ্ট্য কি, সেগুলো কখন করা হয়, কিভাবে করা হয়, ক্লাস চলাকালীন কোন ইভালুয়েশন করা হয়, এট দ্য এন্ড অফ দ্য কোর্স কি ইভালুয়েশন করা হবে, ইভালুয়েশনের সিস্টেমে কিভাবে গ্রেডিং দেওয়া হবে, কিভাবে মার্কস দেওয়া হবে, স্টুডেন্টদের কিভাবে কিউরিয়াস করা যাবে, ইন্টারেস্ট গ্রো করা যাবে, সমস্ত কিছু এখানে করতে হবে। তাহলে এই টোটালটাতে তোমার মার্কস হচ্ছে কত? এই টোটালটাতে মার্কস হচ্ছে তোমার 30। আশা করি বুঝতে পেরেছো। এবার পার্ট 5 এ যেটা চলে আসবে সেটা হচ্ছে ডোমেন নলেজ। ডোমেন নলেজ হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড পেডাগজি এন্ড কেস স্টাডি। আমি তোমাদের শুধুমাত্র কি করাবো, এখানে শুধুমাত্র যাদের ম্যাথ সাবজেক্ট রয়েছে সেই রিলেটেড করাবো, এবং যেগুলো ইন জেনারেল কোশ্চেন যেগুলো আসে সেগুলো করাবো। আর ন্যাশনাল এডুকেশন পলিসি, আমি তোমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির পিডিএফটা দিয়ে দেবো, তোমরা খুব সুন্দরভাবে এটা বাড়িতে পড়াশোনা করবে এবং সেখান থেকে নির্যাস বের করে নিয়ে আমি মেন কি কি কোশ্চেন হতে পারে এবং সেই ডিটেলস আমি আলোচনা করব ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে। এখানে তোমার আছে কত? এখানে আছে 20,
এখানে আছে 10। তাহলে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে এমন ভাবে গুলে খাবো যাতে করে এই 10 নম্বরটা আমাদের হাতছাড়া না হয় এবং এটা যতটা সম্ভব আমরা প্র্যাকটিস করে যাব। তাহলে আজকে আমি তোমাদের কি ক্লাস করব? আজকে আমি তোমাদের প্রথম টপিক করব টিচিং নেচার। টিচিং কাকে বলে, ক্যারেক্টারিস্টিক্স কি, নেচার কি, এই জিনিসটা নিয়ে আমি আজকে ফার্স্ট ক্লাস করছি। তোমরা দেখতে থাকো। তাহলে চলো আমরা চলে যাই টিচিং এর নেচার এন্ড ক্যারেক্টারিস্টিক্স ক্লাসে। টিচিং, এখানে তাহলে আমরা টিচিং এর মানেটা কি, টিচিং অ্যাকচুয়ালি অর্থ কি, টিচিং বলতে কি বুঝি এটা আমাদের জানতে হবে বিষয়টা। এখন টিচিং শব্দটার অর্থই শিখলাম না, তাহলে কিন্তু আমরা টিচিং এর ডেফিনিশন, টিচিং এর নেচার, টিচিং এর ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভস কিছুই বুঝতে পারবো না। তাহলে আমাদের প্রথম লক্ষ্য হলো বা প্রথম কাজ হলো টিচিংটা কি। টিচিং আর কিছু না, আমি তোমাকে যদি বলাই যে দ্য প্রসেস অফ ইম্পার্টিং নলেজ, স্কিলস, ভ্যালুস টু আদার্স, মানে প্রথম যেটা আমি ডেফিনেশনের কথায় বা আমি যেটা নরমালি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে টিচিং একটা প্রসেস। কিসের প্রসেস? হস্তান্তর করার প্রসেস। কি হস্তান্তর করবে? কি হস্তান্তর করবে? তোমার নলেজ হস্তান্তর করবে, স্কিলস হস্তান্তর করবে, ভ্যালুস মানে গুরুত্ব বা মূল্য হস্তান্তর করবে টু আদার্স, অন্যজনকে। মানে যে প্রসেসটা হবে একজন, এই প্রসেসে কি একজন কি করবে? অন্যজনকে তার যে অর্জিত নলেজ রয়েছে, তার যে জ্ঞান রয়েছে, তার যে মূল্যবোধ রয়েছে, স্কিলস রয়েছে, সেগুলো কি করবে? অন্যজনকে প্রদান করবে, হস্তান্তর করবে। তার মানে একটা এখানে এই জন্য বলছি দ্য প্রসেস অফ ইম্পার্টিং নলেজ, স্কিলস, ভ্যালুস টু আদার্স। তাহলে অন্যরকম ভাবে কি বলা যায়? শেয়ারিং অফ ইনফরমেশন এন্ড আইডিয়াস। একটা মানুষ মানে শিক্ষক, যে কোনো ব্যক্তি যে প্রসেসের মাধ্যমে কি করবে? ইনফরমেশন ও আইডিয়াকে অন্যজনের কাছে শেয়ার করবে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে টিচিং। আমাদের অ্যাকচুয়ালি এই টিচিং প্রসেসটাতে আমরা যে স্কুলে টিচার হতে চাই, তাহলে যে টিচার হবে তাকে কি কাজ করতে হবে? তাকে টিচিং করতে হবে। তার মানে আমাদেরকে কি করতে হবে? আফটার সিলেকশন স্টুডেন্টদেরকে আমাদের দ্বারা অর্জিত জ্ঞান, মূল্যবোধ, স্কিলস, ইনফরমেশন, আইডিয়াস যত কিছু রয়েছে সমস্ত কিছু শেয়ার করতে হবে। তাহলে আমি টিচিং এর মধ্যে মেইন জিনিসটা কি হলো? ফান্ডা এখানে। তাহলে টিচিং যদি আমি এখানে আসি, টিচিং হচ্ছে শেখানো। কাকে শেখাবো? বিদ্যার্থীকে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে স্কুল সিস্টেমে হবে, কাজ হবে যে বিদ্যার্থীকে শেখানো। কি শেখানো? মূল্যবোধ শেখানো, স্কিল শেখানো, ইনফরমেশন দেওয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আইডিয়াস দিয়ে তাদেরকে সাহায্য করা তাদের জীবন পথে অগ্রগামী হওয়ার জন্য। এবার আমি চলে আসছি টিচিং এর মধ্যে দুটো প্রসেস রয়েছে, একটা কি হচ্ছে লার্নিং, একটা রয়েছে অ্যাকুইজিশন। তাহলে এখানে লার্নিং মানে अधिगम, हिंदीতে अधिगम বলা হয়। এবং लर्निंग प्रोसेस के अंदर क्या होगा? लर्निंग प्रोसेस के अंदर याद करने मतलब हम क्या करेंगे? सीखेंगे। ये लर्निंग प्रोसेस में हम सीखेंगे, ठीक है। তো টিচিং এর মধ্যে যে দুটো গুরুত্বপূর্ণ জিনিস, একটা শিখা, একটা হচ্ছে অর্জন করা। অর্জন মানে অ্যাকুইজিশন। তার মানে হচ্ছে টিচিং এর মধ্যে দিয়ে ছাত্ররা কি করবে? একটা জিনিস শিখবে বা কিছু জিনিস অর্জন করবে। এবার তোমাদের কাছে কথা হলো যে দাদা লার্নিং এন্ড অ্যাকুইজিশনের মধ্যে তো ডিফারেন্স রয়েছে, দুটো এক জিনিস নয় তো? অবশ্যই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। আমরা যখন কেভিএস এর সিলেবাসে পড়ব লার্নিং এবং অ্যাকুইজিশন, সেখানে আমরা পুরো ডিটেইলসটা বলে দেব। আমি এখানে ডিটেইলস যাচ্ছি না, তোমরা এখানে শুধু জেনে রাখো লার্নিং মানে হচ্ছে শেখা। স্টুডেন্ট যেটা শিখবে সেটা হচ্ছে লার্নিং, আর যেটা নিজে অর্জন করবে সেটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন। তাহলে আমার কাছে কথা হলো যে অ্যাকুইজিশনটা ঘটবে কিভাবে? অ্যাকুইজিশন মানে মাদার টাং। দেখবে একটা শিশু ছোট থেকে যখন বড় হয় তখন তার ভাব প্রকাশ করে ইশারা, ইঙ্গিতে, কান্না, হাসি ইত্যাদির মাধ্যমে। কিন্তু সে যখন আস্তে 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 বড় হয়ে ওঠে ছোট থেকে, তখন সে তার মাদার টাং, মাতৃভাষাটা শিখে ফেলে। মাতৃভাষা শেখার জন্য কোনো ব্যাকরণ, গ্রামার কিন্তু প্রথমে প্রয়োজন হয় না, শুনে শুনে মাদার টাংটা শেখা যায়। এবারে মাদার টাং এর মাধ্যমে অ্যাকুইজিশন, জ্ঞান অর্জন করবে, তথ্য সংগ্রহ করবে, আইডিয়াস ধারণা পাবে। তারপর সেলফ অ্যাকুইজিশন কি হয়? সেলফ নিজে নিজে অ্যাকুইজিশন করতে হয়, ঠিক আছে। অ্যাকুইজিশন কখনো কাউকে শেখানো যায় না, ঠিক আছে। লার্নিং মানে শেখা। এবার বলীয় ক্ষেত্রীয় ভাষা মানে
যে ভাষা শিশুটা ছোট থেকে বলতে শিখবে সেই ভাষাকে এখানে বলি মানে তার মুখের ভাষা যে ছোট থেকে শিখছে যেটাকে বলা হয় মাদার টাং বলা হচ্ছে বা ক্ষেত্রীয় ভাষা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। এবার ধরো যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে তারা বাংলা ভাষায় শিখবে, যারা অসমে বসবাস করে আসামি ভাষা, যারা বিহারে করে হিন্দি ভাষায় শিখবে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে एक्विजिशन ক্ষেত্রে बोली और क्षेत्रीय भाषा, बोली बोला जाता है हिंदी में और क्षेत्रीय भाषा बोला जाता है बंगाली में, इंग्लिश में बोला जाता है क्या रीजनल लैंग्वेज। তাহলে আমার অ্যাকুইজিশনটা ক্ষেত্রে বলি ও ক্ষেত্রীয় ভাষা বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে করবে বা মাদার টাং। দেখো প্রত্যেকটা কিন্তু মাদার টাং আলাদা হয়। রিজিওনাল আমি একটা কথা বলি তোমাকে যে আমরা যে বাংলা ভাষা ওয়েস্ট বেঙ্গলে পড়ি তাহলে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা হতে পারে, বাংলা ভাষা একটা মাতৃভাষা হতে পারে সবার না, ক্ষেত্রীয় ভাষা রয়েছে, বলি রয়েছে, বাড়িতে এক ধরনের ভাষা বলে, বাড়িতে দেখো আমাদের বাড়িতে বলার ভাষা বা ধরন আলাদা হয়ে যায়, ঠিক আছে, সেই ভাষাটা মাদার টাং বলবো এখানে। আর ক্ষেত্রে তারপরে সে ক্ষেত্রীয় ভাষা বাংলা, বাংলা যখন তুমি মাদার টাং কিন্তু বাংলা নাও হতে পারে, প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা গোষ্ঠী জনগোষ্ঠীর মধ্যে আলাদা আলাদা মাতৃভাষা রয়েছে। আর ক্ষেত্রীয় ভাষা কিছু একটা বৃহৎ ক্ষেত্রের যে ভাষাটা, যে বৃহৎ ক্ষেত্রে যে একটা ল্যাঙ্গুয়েজ প্রচলিত আছে সেটাকে বলে বলীয় ক্ষেত্রীয় ভাষা। এই ক্ষেত্রে আমরা মাদার টাং এ প্রথমে শিশু একটা জ্ঞানকে অর্জন করবে, তা সে নিজে নিজেই করবে, তারপরে চলে আসে আমার বা তুমি যেটা মুখে বলছে বা ক্ষেত্রে বলে সেটার মাধ্যমে জ্ঞান অর্জন করে থাকে। তাহলে টিচিং এর মধ্যে আমাদের দুটো জিনিস ক্লিয়ার হলো, একটা লার্নিং মানে লার্ন করা, একটা হচ্ছে অ্যাকুইজিশন। এবার তোমার টিচিং যখন প্রসেসটা হচ্ছে ক্লাসরুমে বা যে কোনো জায়গায় হতে পারে, সেক্ষেত্রে তুমি লার্ন করছো না অ্যাকুইজিশন করছো সেটা তোমার ব্যাপার। তুমি কোনটা জিনিস লার্ন করবে কোনটা জিনিস অ্যাকুইজিশন করবে এগুলো তোমার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা লার্নিং যখন আমরা পড়বো তখন আমরা এটা ভালো করে ডিটেইলস পড়বো, অ্যাকুইজিশন যখন পড়বো তখন আমরা পুরো ডিটেইলস পড়বো। এবার বলা হচ্ছে তো অল্টারনেট ডেফিনেশন কি বলতে পারি। আচ্ছা দাদা তাহলে টিচিংটা কি হলো, অ্যাক্টিভ প্রসেস না প্যাসিভ প্রসেস? তোমাকে কিন্তু এটা কোশ্চেন আসছে পরীক্ষাতে, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানে তুমি একটা আন্ডারলাইন করতে পারো অ্যাক্টিভ প্রসেস। তোমাকে বলো টিচিং ইজ অ্যাক্টিভ প্রসেস, প্যাসিভ প্রসেস और both और none of this। তোমাকে এইভাবে কোশ্চেনটা দিল তখন তুমি করবে টিচিং হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস। এই অ্যাক্টিভ প্রসেসে প্যাসিভ এলিমেন্টটা কে থাকে, প্যাসিভ এলিমেন্টটা কে থাকে, স্টুডেন্ট না টিচার? তাহলে তোমাকে জিজ্ঞেস করলো যে টিচিং প্রসেসে অ্যাক্টিভ এলিমেন্ট অ্যাক্টিভ ভেরিয়েবল কে থাকে, অবশ্যই স্টুডেন্ট হবে, ঠিক আছে, এবং টিচারও হবে, কিন্তু স্টুডেন্ট কিন্তু অ্যাক্টিভ সিচুয়েশনেই থাকে, কারণ অ্যাক্টিভ না থাকলে সে লার্ন করতে পারবে না, অ্যাকুইজিশন করতে পারবে না, সে শিখতে পারবে না। যখন আমি কোনো টিচার ক্লাসরুমে বলছে তখন আমি কি করব, টিচার কি বলছে কিভাবে শেখাচ্ছে সেটা আমরা লক্ষ্য করব, মানে আমার তখন ব্রেন অ্যাক্টিভ থাকবে, কান অ্যাক্টিভ থাকবে, পঞ্চ ইন্দ্রিয় অ্যাক্টিভ থাকবে, বোঝা গেল ব্যাপারটা? ওই জন্য স্টুডেন্ট বলে অ্যাক্টিভ এলিমেন্ট। তো বলা হচ্ছে টিচিং ইজ এ অ্যাক্টিভ প্রসেস ইন হুইচ ওয়ান পারসন শেয়ারস ইনফরমেশন উইথ আদার্স টু প্রোভাইড দেম উইথ দ্য ইনফরমেশন টু মেক বিহেভিয়ার। তাহলে এখানে একটা ব্যাপারটা রাখবে যে টিচিং এর মাধ্যমে কিন্তু স্টুডেন্টের মধ্যে বিহেভিয়ার তৈরি হয়, ব্যবহার তৈরি হয়, ব্যবহারে পরিবর্তন আসে। তাহলে হচ্ছে টিচিং হলো একটা অ্যাক্টিভ প্রসেস যার মধ্যে দিয়ে একটা পারসন কি করবে, তথ্যকে ইনফরমেশনকে কি করবে, শেয়ার করবে, আচ্ছা উইথ আদার্স অন্যদের সাথে, টু প্রোভাইড দেম তাদের কি প্রোভাইড করার জন্য, উইথ দ্য ইনফরমেশন টু মেক বিহেভিয়ার সেই ইনফরমেশন দিয়ে তাদের মধ্যে একটা ব্যবহার তৈরি করার চেষ্টা করবে বা ব্যবহারে পরিবর্তন করার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা টিচিং এর অল্টারনেট প্রসেস, ঠিক আছে। এবার আমরা চলে আসবো টিচিং এর নেচার, ঠিক আছে, চলো তাহলে টিচিং এর নেচারে যাই। টিচিং অফ নেচার কি, শিক্ষণের প্রকৃতি। তাহলে শিক্ষণের প্রকৃতি কি কি আছে সেই সম্বন্ধে আমরা লিখেছি 13টা পয়েন্ট লিখেছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট। এই 13টা পয়েন্ট হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং ভাইটাল। প্রত্যেকটা পয়েন্টের যে কোনো জায়গা থেকে তোমাকে কোশ্চেন তুলে দিতে পারে। এবার সরাসরি তো টিচিং পেডাগজিতে কোশ্চেন হয় না, তোমাকে কনসেপ্ট নিয়ে নিলে তারপরে সেই কনসেপ্ট থেকে তোমাকে উত্তরটা করতে হবে। এটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, ঠিক আছে। তাহলে বলছে এখানে যে টিচিং ইজ বোথ সায়েন্স এন্ড আর্ট। টিচিং কি হচ্ছে, টিচিং এর একটা নেচার হচ্ছে, টিচিং একটা নিজেই বিজ্ঞান এবং সে হচ্ছে একটা কলা। তার মানে টিচিং গুলো কি সায়েন্টিফিক ওয়েতে, মানে সায়েন্টিফিক ভাবে টিচিংটা ঘটে থাকে এবং টিচিং এর বিভিন্ন কলা রয়েছে, বিভিন্ন ধরন রয়েছে। এই জন্য বলা হচ্ছে টিচিংটা কি হচ্ছে সায়েন্স এবং আর্ট দুটোই হয়। এবার তোমাকে বলা হলো যে টিচিং ইজ কমপ্লেক্স মেথড। তুমি জানো টিচিংটা কিন্তু একটা সহজ প্রসেস নয় বা সহজ জিনিস নয়, কারণ টিচিং এর মধ্যে কি আছে, প্রথমে টিচিং আমি যদি ধরো একজন টিচার হই, তাহলে টিচার হতে গেলে প্রথমে কি হতে হবে, আমি কি শেখাবো ক্লাসে, কেন শেখাবো, আমার শেখানোর উদ্দেশ্য কি, আমি সেই জিনিসটা যে টপিকটা শেখাবো সেই টপিকটা শেখানোর মধ্যে আমি স্টুডেন্টের মধ্যে কি ব্যবহারের পরিবর্তন চাইছি,
তাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কি বিশেষ আমি সংশোধন করতে চাইছি, এবং তারপরে সেই আমার শেখানোর পরে স্টুডেন্টের ভিতরে কি অভাব রয়েছে, কোন স্টুডেন্ট শিখতে পারেনি, কোন স্টুডেন্ট বুঝতে পারেনি, কে কতটা জিনিসটাকে অর্জন করতে পারলো, কার স্কিমা ডেভেলপ হলো, কে অ্যাপ্লিকেশন করতে পারছে, কে অ্যানালাইসিস করতে পারছে, কে সিনথেসিস করতে পারছে, কে তোমার ক্রিয়েটিং করতে পারছে, মানে সৃজন ক্ষমতা সৃষ্টি হচ্ছে, তারপর ইভালুয়েশন আছে, অ্যাসাইনমেন্ট আছে, ফিডব্যাক আছে, মানে প্রচুর পরিমাণে এটা একটা জটিল প্রক্রিয়া। টিচিং কখনোই কিন্তু সহজ প্রক্রিয়া নয়, টিচিংটা এত সহজ নয়। একজন শেখাবে আর সেই ছাত্রটা শিখে যাবে, বা অন্য কোনো একটা বাচ্চা ছেলে বা শিশু শিখে যাবে বা অর্জন করে নেবে, এতটা সহজ নয় টিচিং। টিচিং কি করে, স্টুডেন্টের মধ্যে ব্যবহারের পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করে, সবসময় যে সাকসেস হয় তা নয়। তাই জন্য বলা হচ্ছে টিচিংটা হচ্ছে একটা কমপ্লেক্স মেথড বা কমপ্লেক্স প্রসেস। টিচিং হচ্ছে একটা জটিল প্রক্রিয়া। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যান বি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। টিচিংটা যে কোনো ভাবে করা যেতে পারে, ডাইরেক্টলি করা যেতে পারে, ইনডাইরেক্টলি করা যেতে পারে। আমি কাউকে ডাইরেক্টলি শিক্ষণ করতে পারি, টিচ করতে পারি, আর কাউকে ইনডাইরেক্টলি টিচ করতে পারি, ঠিক আছে, ভায়া হয়ে। এই জন্য বলছে টিচিংটা কি হচ্ছে তোমার ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটোই হতে পারে। বোঝা গেছে? ঠিক বলছে ভার্টিক্যাল অর হরিজন্টাল। টিচিং এর এতটাই ওয়াইড যে ভার্টিক্যাল হতে পারে, হরিজন্টাল হতে পারে, যে কোনো ভাবে টিচিং হতে পারে। কেউ যখন কোনো ইনফরমেশন শেয়ার করছে, আইডিয়া শেয়ার করছে, স্কিল শেয়ার করছে, ভ্যালু শেয়ার করছে, যখন টিচিং একটা অ্যাক্টিভ প্রসেস, তখন সেই অ্যাক্টিভ প্রসেসটা বিভিন্ন রকম ভাবে হতে পারে। ওই জন্য বলছে ভার্টিক্যাল আর হরিজন্টাল যে কোনো হতে পারে। তো মে বি প্ল্যান্ড অর আনপ্ল্যান্ড। টিচিং আমি প্ল্যান করে টিচিং দিতে পারি, আমি ক্লাসরুমে প্ল্যান করে টিচিং দিতে পারি, বা হঠাৎ করে আমি ক্লাসরুমে গিয়ে শেখাতে শেখাতে যে কোনো ভাবেই আমি শেখাতে পারি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি হচ্ছে ব্যাপারটা, আমি যে কোনো ভাবে শেখাতে পারি, কোনো চাপ নাই। প্ল্যান করে গেলে একটা সিস্টেমেটিক ওয়েতে যায়, আনপ্ল্যান হঠাৎ করে আমি একটা জিনিস মনে এলো, আমি হঠাৎ করে কাউকে শিখে ফেললাম জিনিসটা। টিচিং যে কোনো ভাবে করতে পারি। ইট ইজ ডাইনামিক্স অর রিফ্লেক্টিভ। এটা কি ডাইনামিক্স, গতিশীল। টিচিং একটা গতিশীল প্রক্রিয়া বা রিফ্লেক্টিভ, প্রতিফলন হবে। আমি কিছু শেখালাম, সেই জিনিসটা স্টুডেন্টের মধ্যে প্রতিফলন হচ্ছে, জ্ঞানের নার্চার হচ্ছে, তখন সেটা কি হচ্ছে রিফ্লেক্টিভ হয়ে যাবে। বা চিন্তন, মানে তার চিন্তার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি যে সে চিন্তা করছে, আমি এমন ভাবে শেখালাম টিচিং প্রসেসটা, টিচিংটাকে এমন ভাবে সম্পাদন করলাম যে স্টুডেন্টের মধ্যে রিফ্লেকশন ঘটাতে সাহায্য করছে। ওই জন্য বলছি টিচিং হচ্ছে একটা ডাইনামিক্স অর রিফ্লেক্টিভ মেথড হতে পারে। ইট হ্যাজ এ ভেরি ওয়াইড স্কোপ। টিচিং এর একটা বৃহৎ বিস্তৃতি রয়েছে, বৃহৎ সম্ভাবনা রয়েছে। টিচিং নিজে এমন একটা প্রসেস বা টিচিং এমন একটা কলা যেটাকে আমরা মাপতে পারবো না। এর ভেরি ওয়াইড, ব্যাপকভাবে সম্ভাবনা রয়েছে, ব্যাপক সম্ভাবনা আছে, ব্যাপক বিস্তার রয়েছে, অনেক কিছু। ওই জন্য এটা বলছে ইট হ্যাজ এ ভেরি ওয়াইড স্কোপ। ইন্টারেক্টিভ প্রসেস বিটুইন টিচার এন্ড স্টুডেন্টস। মাথায় রাখতে হবে টিচিং প্রসেস যদি ইন্টারেক্টিভ না হয় তাহলে সেই টিচিং প্রসেসে কোনো মিনিং থাকলো না। বা যে টিচ করতে চাইছি যে জিনিসটা, একজন যে একটা ইনফরমেশন শেয়ার করতে চাইছে, এখানে টিচার কি করতে চাইছে, স্টুডেন্টের মধ্যে ইনফরমেশন শেয়ার করতে চাইছে, তাহলে টিচিং যখন হচ্ছে, যখন টিচার যখন স্টুডেন্টের মধ্যে কোনো ইনফরমেশন শেয়ার করতে চাইছে অথচ তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে না, দ্যাট টিচিং প্রসেস ইজ ভ্যালুলেস। সব সময় একদম মাস্ট কম্পালসারি তোমাকে কি করতে হবে, ইন্টারাকশন হতেই হবে টিচিং প্রসেসে। কাদের মধ্যে, স্টুডেন্ট এন্ড টিচারের মধ্যে। আচ্ছা, फ्लेक्सिबल एंड मेजरेबल, लचीला, हिंदी में बोला है लचीला, हिंदी में बोला जाता है टीचिंग को एक लचीला प्रोसेस है, नॉमिनल फ्लेक्सिबल अकॉर्डिंग स्टूडेंट। आजकल टीचिंगটা কার হয়, স্টুডেন্ট সেন্টার হয়, আগে টিচার সেন্টার ছিল, এখন স্টুডেন্ট সেন্টার। ওইখানে স্টুডেন্টের অভাব, স্টুডেন্টের প্রয়োজন, স্টুডেন্টের চাহিদা, ইন্টারেস্ট, কিউরিওসিটি সব অনুযায়ী কি হচ্ছে টিচিং প্রসেসটা ফ্লেক্সিবল হয়ে যাবে। এবং বলছে মেজারেবল, কতটা শেখালাম, কতটা জ্ঞান অর্জন হলো, এগুলো অ্যাসেসমেন্ট, ডায়াগনস্টিক টেস্ট, ইভালুয়েশনের মাধ্যমে মেজার করা যায়, গ্রেডিং সিস্টেম দিয়ে গ্রেড করা যায়, মার্কস দেওয়া যায়। এই জন্য বলছে টিচিং প্রসেসটা কি হচ্ছে একটা মেজারেবল, কতটা শিখন হয়েছে স্টুডেন্টের মধ্যে সেটা আমরা মেজার করতে পারবো। কন্টেক্সচুয়াল মানে হচ্ছে সন্দর্ভ আধারিত, হিন্দি में बोला जाता है সন্দর্ভ আধারিত, মানে বাস্তবের সাথে মিল থাকবে। আমি কোনো একটা টপিকের উপর স্টুডেন্টকে শিক্ষা দিচ্ছি, সেই শিক্ষাটাকে এমন ভাবে হবে যেটা বাস্তবের সাথে মিল দেখে শিক্ষা দেবে। এখন ধরুন আমি কোনো গাছ সম্বন্ধে পড়াচ্ছি, তা আমি কি হবে উদ্দেশ্যটা, আমি একটা ছোট একটা গাছ নিয়ে আসবো, গাছ নিয়ে এসে শেকড় থেকে তারপরে তোমার
কাণ্ড, পাতা, বৃক্ষ, ফুল, ফল সমস্ত কিছু সম্বন্ধে যখন ডিটেইলস বোঝাবো তখন ছাত্রটা কি করবে, কনটেক্সচুয়াল, তখন টিচিংটা কি হয়েছে, কনটেক্সচুয়াল হয়েছে, সন্দর্ভ আধারিত, অর্থাৎ বাস্তবের সাথে মিল, আমি বাস্তবের এক্সাম্পল দিয়ে আমি টিচিংটাকে একটা মহত্বপূর্ণ করে তুলতে চাইছি, মিনিংফুল করে তুলতে চাইছি, তখন সেটাকে বলছে কনটেক্সচুয়াল বলছে। ইন্টেনশনাল, উদ্দেশ্যপূর্ণ হবে, টিচিং কখনো উদ্দেশ্য ছাড়া হয় না, এটা মাথায় রাখতে হবে। কি হচ্ছে তোমাকে ইন্টেনশনাল, আমি একটা ইন্টেনশন নিয়ে আমি টিচিং করব, আমার কোনো ইন্টেনশন নাই আমি গেলাম হই হাই করে পড়ে দিলাম ক্লাসে, সেটা নয়। আমাকে কি করতে হবে, ইন্টেনশনাল, আমি চাইছি শিশুর মধ্যে বা বাচ্চাদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে একটা ব্যবহারের পরিবর্তন করতে বা একটা জ্ঞান বা স্কিমা তৈরি করতে তাদের মধ্যে, তখন আমার উদ্দেশ্যটা যাতে পরিপূর্ণ হয় এমন ভাবে কিন্তু আমাকে টিচিংটা করতে হবে, বা সিস্টেমেটিক ওয়েতে টিচিং করতে হবে। আমি যদি সিস্টেমেটিক ওয়েতে আমি যখন ক্লাসে অঙ্ক নিচ্ছি, অঙ্ক করাচ্ছি, গণিত করাচ্ছি, তখন কিন্তু প্রবলেমটা প্রথমে পড়তে হবে, তার বুঝতে হবে কি চেয়েছে, কোন পদ্ধতিতে করতে হবে, কিভাবে করতে হবে, প্রত্যেকটা সিস্টেমেটিক ওয়েতে আমাকে কিন্তু অঙ্কটা সলভ করতে হবে। বা কোনো জিনিস কোনো অঙ্ক পড়াতে গেলে প্রথমে আমাকে কনসেপ্ট বিল্ড করতে হবে, ওই কনসেপ্টের সাথে কি ফর্মুলা ইউজ করতে হবে সেটা ব্যবহার করতে হবে, ওই ফর্মুলা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যাবে, কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে সেটা আমাকে জানতে হবে। মানে প্রত্যেকটা কাজে সিস্টেমেটিক ওয়েতে আমাকে স্টুডেন্টকে টিচ করতে হবে। এই জন্য বলছে টিচিং হচ্ছে একটা সিস্টেমেটিক, মানে সিস্টেমেটিক ওয়েতে টিচিংটা হয়। অ্যাসেসমেন্ট এন্ড ফিডব্যাক, যখন আমরা টিচিং করলাম মানে টিচ করলাম কোন স্টুডেন্টকে, তখন কি স্টুডেন্টের মধ্যে কতটা জ্ঞান অর্জন হলো এবং কতটা সে শিখলো সেটা যাচাই করার জন্য আমাকে অ্যাসেসমেন্ট নিতে হবে। অ্যাসেসমেন্ট ক্লাস চলাকালীন অ্যাসেসমেন্ট নিব, সেই অ্যাসেসমেন্ট নেওয়ার পরে স্টুডেন্টের কি খামতি রয়েছে, কি দুর্বলতা রয়েছে সেগুলো দেখে তারপর স্টুডেন্টের কাছে ফিডব্যাক নিতে হবে যে তারা কতটা শিখলো। ফিডব্যাক এবং অ্যাসেসমেন্ট এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিচিং প্রসেসের ক্ষেত্রে। তাহলে এই হলো আমার 13টা পয়েন্ট। এই 13টা পয়েন্টকে তোমাদের কি করতে হবে, ডিটেইলসে নিজেদের মধ্যে আলোচনা করে, নিজেদের মধ্যে নিজেকে আত্মস্থ করে ব্যাপারটাকে বুঝে নিয়ে তোমাকে এর উপর যখন কোশ্চেন দিবে তখন সেই কোশ্চেনটাকে কনসেপ্টের ভিত্তিতে সলভ করতে হবে। তাহলে এই হলো নেচার অফ টিচিং এর টপিকগুলো। এবার আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল অফ টিচিং। তাহলে আমাদের মাথায় রাখতে হবে ভ্যারিয়েবল অফ টিচিংটা কি হয়। তো চলো, ভ্যারিয়েবল অফ টিচিং। তাহলে ভ্যারিয়েবল অফ টিচিং এই টপিকটা যদিও সিলেবাসে নাই কিন্তু আমাদের এটা পড়তেই হবে, কারণ ভ্যারিয়েবল অফ টিচিং, টিচিং এর ভ্যারিয়েবল কি আছে, যেটা আমি এলিমেন্টও বলতে পারি। তাহলে এখানে একে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, নাম্বার 2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, নাম্বার 3 হচ্ছে ইন্টারভেনিং। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি বলবো, তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টটা কি হবে, প্রথমে রাখবে ডিপেন্ডেন্টটাকে আমরা বলতে পারি স্টুডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট করছে, আমার টিচারের উপর ডিপেন্ডেন্ট করছে, কারণ টিচিং প্রসেসটা কে করছে, টিচার করছে। তাহলে আমরা এখানে টিচার কি শেখাবে, কিভাবে শেখাবে তার উপর করে কি করছে, স্টুডেন্টরা শিখবে। এই জন্য এটা বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল স্টুডেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে টিচার। আচ্ছা, এছাড়াও আমাদের যে জিনিসগুলো হচ্ছে ইন্টারভেনিং ভ্যারিয়েবল গুলো রয়েছে। ইন্টারভেনিং ভ্যারিয়েবল গুলো হচ্ছে যেগুলো তোমার অন্য ভ্যারিয়েবল হচ্ছে ক্যারিকুলাম। ক্যারিকুলাম পরে 1 নম্বর। 2 নম্বর টেকনোলজি, কোন টেকনোলজি ইউজ করে টিচিং করা হচ্ছে, টেকনোলজি। 3 নম্বর হচ্ছে স্ট্র্যাটেজি। আর 4 নম্বর কি হতে পারে বলো, 4 নম্বর কি হতে পারে বলো, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এইগুলো হলো তোমার ইন্টারভেনিং। ব্যাপারটা বুঝতে পারছো, যেগুলো এই দুটো ভ্যারিয়েবল ছাড়াও আরো অন্য কোনো ভ্যারিয়েবল রয়েছে যেগুলো টিচিং প্রসেসটাকে প্রভাবিত করে। আশা করি বুঝতে পেরেছো। এই জিনিসগুলো হচ্ছে তোমার, এই জিনিসটা একটু তোমাকে জেনে রাখতে হবে যে ভ্যারিয়েবল অফ টিচিং কি কি। মেইনলি এইগুলো আমার মেইনলি প্রধান বিষয়। এরপরে আমরা পরের ক্লাসে চলে আসবো তোমার অবজেক্টিভস অফ টিচিং। তাহলে অবজেক্টিভ অফ টিচিং আমরা পরের ক্লাসে শিখবো। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, এবং
প্রতিদিন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার প্রতিদিনের নতুন ভিডিওটা পেয়ে যাবে এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তো টাটা বাই বাই, আজকের জন্য এইটুকু। তোমরা এই জিনিসটাকে ভালো করে পড়ে নাও, তারপরে আমি টিচিং অবজেক্টিভস নিয়ে আসবো। 2 থেকে 3টে টপিক করানোর পরে আমি তোমাদের ওখান থেকে 50টা বা 100টা এমসিকিউ করাবো। এভাবে কিন্তু আমার টিচিং অ্যাপটিটিউডটা চলতে থাকবে। এবার কথা হলো যে দাদা এই টিচিং অ্যাপটিটিউডটা কোথায় কাজে লাগবে? প্রথম কথা, এবার তোমার কেভিএস, এনভিএস, বিহার স্টেট, ইএমআরএস তো আমি বলছি, আর একটা হচ্ছে AEES। এইগুলো টপিকের জন্য, মানে এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু টিচিং অ্যাপটিটিউডটা খুবই ইম্পর্টেন্ট। এবার তোমাদের একটা আমি মাস্টার মানে প্ল্যান বলে দিই। তোমরা যদি কেভিএস এর টিচিং পেডাগজিটা পড়ে নিতে পারো না, তাহলে আর এগুলো কিছু না, এগুলো জল ভাত হয়ে যাবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে এখানেই থাক। বাই বাই, টাটা।